আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকে রিধিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে রিধিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকে তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্রে কেবল ওই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের খেয়াল দেয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবুও শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। রিধিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে রিধিকাকে খুব একটা গুরুত্ব দিবে না, কারণ রিধিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সব সময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বললেই চলে, আর যদি কখনো সামান্য বাক্যালাপ হতো তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য রিধিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ। ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বই তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মনটাটুকুই রিধিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ রিধিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরো বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়তো ঠিক তখন থেকেই সে রিধিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকেই জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। রিধিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রর বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্য স্থানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রর আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল রিধিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। রিধিকার পুরো নাম তাসনিন রিধিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে রিধি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। রিধিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 8-এ পড়ে। রিধির বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এই নিয়েই তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সায়রা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের সিমসাম আর সুখী পরিবার। বিকেলে তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। রিধি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতেই রিধির পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেঁকে বসলো। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে রিধি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা, যাকে দেখা মাত্রই রিধির হৃদস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতোই চুপচাপ, ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশে রিধির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা বিয়ের খুঁটি নাটি নিয়ে প্রাণবন্তর আড্ডায় মেতে আছেন। কিন্তু শুভ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভেতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই রিধির কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে রিধি একদম আঁতকে উঠল। বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা রিধি চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল, কি
কি রে, এত ভয় পেলি কেন? কোন জগতে ছিলি শুনি? রিধি নিজের বুকের উপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধকপকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল। উফ, ওরে ভয় পাইয়ে দিয়েছিলে আমায়। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি, আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। রিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্নান গলায় বলল। এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ্রা সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সবকিছুতেই এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল। আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগে রিধিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে। সাহেরা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা রিধির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন। যা তো মা, তোর শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি। বাকিরা যে যার মতো কাজে ব্যস্ত, তুই একটু দিয়ে আয় তো। দেরি করিস না, না হলে ছেলেটা আমার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রিধি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতেই রিধির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের ওপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু কড়া ঘাত করে হালকা গলায় বলল। ভাই আসবো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রিধি গলাটা একটু চড়িয়ে আবারও বলল। ভাই শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবু ভেতর থেকে কোনো উত্তর এলো না। রিধি এবার দরজার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখলো রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। রিধি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। শুভ্রের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। রিধি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়িয়ে যায়। রিধি আর চোখে তাকাতেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠাম আর বেশি বহুল শ্যাম বর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরো বেশি পরশদীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরের খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, আর সেখান থেকে টপ টপ করে পানি চুইয়ে পড়েছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের ওপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে রিধি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে রিধির ঠিক সামনে এসে দাঁড়ালো। রিধির নাকে শুভ্রের গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘ্রাণ আশ্রে পড়ল। শুভ সরাসরি রিধির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল। আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? রিধিকা একদম মতামত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল। ওই আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠেছে। তারপর আবার রিধির দিকে তাকিয়ে সরাসরি বলল। ঠিক আছে, যা।
রিধির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। রিধি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছাড় খেতে নিতে লাগলো। শুভ্র রিধিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছো মেরে ওর কোমর জড়িয়ে ধরলো। রিধি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেললো। শুভ্রর ভেজা চুলের হিমশীতল পানি টপ টপ করে রিধির ঠোঁটে আর গালে এসে বিচ্ছে। রিধি শিউরে উঠে চোখ খুলল। ও দেখলো শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্র কেমন অদ্ভুত এক নেশা ধরানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রের ভেজা শরীরে সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে রিধির দম আটকে এলো। হঠাৎ শুভ্র রিধিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল। হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। রিধি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল। আসলে ভাইয়া রিধিকে কথা শেষ করতে দিল না শুভ্র। আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল। জাস্ট গেট আউট। বের হয়ে এখান থেকে। শুভ্রের রুক্ষ মেজাজ দেখে রিধি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল। কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখলো। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকলো না। কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনির দিকে চলে গেল। ব্যালকনির রেলিংয়ে শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো। হোয়াট রবিশ! এই মেয়েটাকে আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনের ঠাসা। কাল গায়ে হলুদ আর মাত্র 2 দিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিং এ যাবে। বৃদ্ধি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাসরবান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজার বন্ধ করে রেখেছে, শুভ্র আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে করাঘাত করে বললেন, শুভ, দরজা খোল। আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি, আর নেহামাও বারবার কল করছে। তুই মেয়েটার কলও ধরছিস না, সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতে খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়লো। কিন্তু রিধি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিধিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কে দাঁড়িয়ে আছিস কেন? উঠবি না? রিধি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরলো। সে রাগে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমায় কি তোদের সবার ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাব জাতির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে রিধি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা রিধির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল। রিধির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে।
রিধি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সে নড়তেও ভুলে গেছে। রিধিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, রিদি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছে। এমনিতেই এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি, নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। রিধি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভ্রের পাশের সিটে গিয়ে বসলো। বসার সাথে সাথে শুভ্রের শরীরে সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর অভিজাত্য রিধির স্নায়ু অবশ হয়ে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করল না, সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার দুহাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করেছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর রিধির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে শুভ্র অত্যন্ত ধীর স্থির, অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া, নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রের গাড়ি থেকে সবাই নামলো, রিধিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, ও ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে রিধির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহু বলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করলো, তুমি কাল আমার ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে। শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্র চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আধুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভিতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করেই শুভ্রের হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচন্ড বিরক্ত হচ্ছে, কারোর এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলেও রিধি তখনও প্রবেশপথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অবশ্য অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো রিধি পিছিয়ে আছে। সে এগিয়ে এসে রিধির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনাই মত্ত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে, আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলেও রিধি এক পাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি রিধির কাছে এসে মায়া ভরা স্বরে বললেন, রিদি, তুই ওভাবে চুপচাপ কেন? সবাই তো যার যা মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। রিধি কোনো মতে ঠোঁটে এক চিলতে স্নান হাসি ফুটিয়ে বলল, না না, তুমি কেনাকাটা করো, আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছু প্রয়োজন নেই। রিধির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি কিছু লাগবে না মানে?
শপিং মলে এলে তুই তো আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, 1000টা বায়না করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। এই তোর হয়েছেটা কি সত্যি করে বল তো? রিধি সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেনো তো। বলেই রিধি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিচ্ছু ভালো লাগছে না তার। এই আলোকোজ্জ্বল শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড়, সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে। তীব্র এক যন্ত্রণা হচ্ছে। রিধি কাচের দেয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্ধকার হয়ে গেছে? রিধির টলমলে চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল, যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ধীর ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই রিধির চোখ আটকে গেল ওপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির ওপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় অভিজাত্য দেখে রিধি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তারই জন্য তৈরি। কিন্তু পরক্ষণেই একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগে সবাইকেই বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে? লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। রিধি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের ওপর ঢলে পড়েছে, যা শুভ্রের আভিজাত্যে চরমভাবে আঘাত করেছে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা রিধির ওপর। সে খেয়াল করলো রিধি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র রিধির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখলো। রিধির চোখে সেই তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না। রিধিকে ওভাবে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখতে পারি। রিধি যেন আকাশ থেকে পড়লো। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলে রিধি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। রিধি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতেই নেহা এক প্রকার ছোঁ মেরে সেটা শুভ্রের হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ব্রু নাচিয়ে বলল, হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল। আরে না নেহা, এটা। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভেতরে দাও দাও করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইল, নো নেহা, লিসেন টু মি। এটা তোমার জন্য নয়, এটা আসলে।
কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন মেয়ের হাতে দামি শাড়িটা দেখে। তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন, আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তেই শাড়িটা নিজের কাঁধের ওপর মেলে ধরলো এবং আয়নার নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জা মাখা গলায় আদুরে স্বরে বলল, মামু, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রের দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলে শুভ্র, তোমার চয়েস আছে মানতেই হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরের প্রবল বিরক্তি চেপে রাখলো। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টুইটুম্বুর হয়ে শুভ্রকে বলল, শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও, আই এম কামিং ইন আ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বেস্টিদের দেখিয়ে আসি, ওরা নিশ্চয়ই ওই শোরুমেই আছে, দেখলেই জোরে পুরে ছাড়কার হয়ে যাবে। বলে নেহা কারোর উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা, শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়লো। তার চেহারার যে অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকেই কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবলো নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন। কর্মচারীটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেয়ার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাকেট রাইট নাও, ফাস্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজলো, সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র্যাক ওলট পালট করেও সে শাড়িটা পেল না, মানে কালেকশনটা পেল না, শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে এই কালেকশনটা শেষ হয়ে গেছে। এই একটাই পেজ ছিল, আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্রর মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারে কাচের ওপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সাইড নো, আমার নীল ছেলেটাই চাই, এখনই ব্যবস্থা করে দিবি, নাহলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব। শুভ্রের অগ্নি মূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটেন্ট খবর নিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সে শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রের মেজাজ যখন সপ্তমে, ঠিক তখনই সে জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্তত করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে
এসে নিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কর্মচারীর সামনে ধরলো। তার চোখে এমন একটা জেদ যে নীল শাড়িটা রিধির পাওনা, সেটা সে রিধির হাতেই তুলে দিবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই অ্যাম রিয়েলি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, এসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার ডোন্ট মাইন্ড, শাড়িটি নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য। না হলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে তা আগে কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যিই রিধির জন্য পাগলামি করেছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টা দীর্ঘ লড়াই শেষে শুভ্র এক কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানেই আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্র এসে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পুরে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই এম নট অবলাইজ টু অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আদিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে চড়া গলায় বলবে, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনও তুমি আমার স্ত্রী। আর হবে কিনা সেটা সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথায় শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বো, দেখে নিও। শুভ্র আর একটা শব্দ খরচ করলো না। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরো বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারাদিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। রিধি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতে তার 4-5টা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো তার। সারাদিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, রিধি তখন এক টুকরো খাবারও মুখে তোলেননি। সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের ওপর এই চরম অবহেলা, সব মিলিয়ে রিধির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচন্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচ ঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কু ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো, তার সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল।
রিধি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে রিধির নিথর দেহটা আগলে ধরলো। সে রিধির মাথাটা নিজের হাঁটুর উপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, হৃদি, বৃদি, কি হচ্ছে তোর? ওপেন ওর আইস, চোখ খোল হৃদি। শুভ্রর গলায় আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সায়রা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে, রিধির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হা করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার, দ্রুত। ইকবাল এহসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে আসলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতেই সে তড়িঘড়ি করে রিধির ফ্যাকাশে মুখে তার চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় রিধির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্থিরতা নিয়ে তাকিয়ে আছেন। রিধির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলে কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? রিধি ঘোর কাটতেই অনুভব করলো সে শুভ্রের হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রের হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কি করে। শুভ্র তখনও রিধির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিচ্ছু খাস নাই, তাই না? কারণ তুই শরীর দুর্বল হলে তুই জ্ঞান হারাস। রিধি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবল, শুভ্র ভাইয়া কিভাবে জানলো আমার এই পার্সোনাল সমস্যার কথা? তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়, শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটি বাইরের কেউ জানে না। তবে শুভ্র ভাইয়া এটা জানলো কিভাবে? রিধিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনেই সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছিস শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানার সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে রিধির দিকে তাকিয়ে বললেন, কিরে রিদি, কিছু খাসনি মানে? শুভ্র এসব কি বলছি? তুই না দুপুরে আমাদের সাথেই খেতে বসলি? রিধি মাটির ওপর বসে কাঁপছে। সে অপরাধ বোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করলো। না না, আমি খেয়েছি। বাকিটুকু বলার আগে শুভ্র সবার সামনে প্রচন্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিধির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারোর মুখে কোনো কথা নেই। রিধি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যা বলিস? লজ্জা করো না বড়দের সামনে এইভাবে অনার্গল মিথ্যা বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? রিধি গালে হাত দিয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, রিদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ, ভুল করছে, অনেক ঝামেলা হয়েছে। এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। রিধি দুহাতে মাটির ওপর ভর দিয়ে
টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্র গতিতে নিচু হয়ে এক ঝটকায় রিধিকে পাজা কোলা করে তুলে নিল। রিধি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবেই শুভ্রের গলা জড়িয়ে ধরল। রিধির অশ্রু ভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত ধীর পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহু বন্ধন অনেক শক্ত, যেন রিধিকে সে এক চুলও ছাড়বে না। রিধি শুভ্রের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রু মাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর উপরের কষ্টটাই দেখলেন শুভ ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণায় আর আপনাকে না পাওয়ার সুখে তিল তিল করে মারা গেছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে রিধিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তায় শুভ্র চোয়াল শক্ত হয়ে রইল। একেবারের জন্য সে রিধির দিকে তাকালো না। সবাই ধকল সামনে বাড়ির ভেতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবিয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রিধির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। রিধি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসলো। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো। তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি রিধির সামনে এসে ব্যাগটা রিধির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ। এটা তোর। বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রিধি প্রচন্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। রিধির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কি রে, খুলে দেখ। শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। রিধি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের ওপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধড়ফড় করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো, আর মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি। বলেই মিহি এক প্রকার ছো মেরে রিধির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির ওপরের নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি ও সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না। আমরা এখনই শুভ্র ভাইকে গিয়ে ধরবো। এটা কোন ধরনের বিচার? কিন্তু রিধি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। সে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারলো, সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে, এইটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে। এই অতি গোপন খবরটাই বা শুভ্র জানলো কিভাবে? রিধির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কুল পাওয়া যায় না। রাত 12টা। শুভ্রের চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার স্ত্রীর দৃষ্টি দূরের নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটলো। সে ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো সুন্দর তুমি। তোমার এই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া।
আমার নীলাকাশ তুমি।